হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন সম্পর্কে। তো জীবের জনন চ্যাপ্টারে সেরকম বিশেষ কিছু নেই। চ্যাপ্টারটা আছে লাইফ স্প্যান, এবং রিপ্রোডাকশনেই কমপ্লিট আছে চ্যাপ্টারটা। হয়ে গেল লাইফ স্প্যান, একটা হলো রিপ্রোডাকশন। ওকে, তো লাইফ স্প্যান সম্পর্কে আমরা একটু জেনে নিই। লাইফ স্প্যান কি? লাইফ স্প্যান হলো কোনো জীব জন্ম নেই, অবশ্যই জন্ম নেবে, জন্ম নিলে মারাও যাবে, মৃত্যু হবে। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালটা অতিবাহিত করে একটা জীব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালটা অতিবাহিত করে সেই সময়কালটাকেই বলা হয় জীবনায়ু বা লাইফ স্প্যান। ওকে, লাইফ স্প্যান রিলেটেড আমাদের কিছু টার্ম সম্পর্কে পরিচিত হতে হবে। যেমন একটা হলো ম্যাক্সিমাম লাইফ স্প্যান। ম্যাক্সিমাম লাইফ স্প্যান, ম্যাক্সিমাম লাইফ স্প্যান হলো যে কোনো একটা জীব কোনো একটা প্রজাতির মধ্যে যে জীবগুলো আছে তাদের মধ্যে সব থেকে বেশি বছর যে সংখ্যাটা হবে, মানে সব থেকে বেশি লাইফ স্প্যান যার আছে, সেই হল সেই লাইফ স্প্যানটা হলো ওই প্রজাতির ম্যাক্সিমাম লাইফ স্প্যান। ফর এক্সাম্পল, যে কুকুর সাধারণত 16 থেকে 18 বছর, আর ধরে নিলাম যে 20 বছর বাঁচে। এবার কুকুরদের মধ্যে যদি কোনো কুকুর দেখা গেল যে 27 বছর বেঁচেছে, এটা মানে হাইস্ট কুকুরদের মধ্যে, যে 27 বছর বেঁচেছে, তো ওই কুকুর প্রজাতির ম্যাক্সিমাম লাইফ স্প্যান হলো 27 বছর। এটা হলো ম্যাক্সিমাম লাইফ স্প্যান। আর একটা শব্দ আমাদের, যেমন অ্যাভারেজ লাইফ স্প্যান। অ্যাভারেজ লাইফ স্প্যান, অ্যাভারেজ লাইফ স্প্যান হলো যে কোনো একটা প্রজাতির পপুলেশনের যতগুলো সদস্য আছে বা যতগুলো জীব আছে তাদের যে লাইফ স্প্যান বা জীবনায়ু, এটাকে ক্যালকুলেট করে যে টোটালটা হবে এবং যতজন সদস্য ছিল সেটা দিয়ে ভাগ করে যে আমরা বয়সটা পাবো, সেটা হলো ওই পপুলেশনের অ্যাভারেজ লাইফ স্প্যান বা গড় আয়ু। ফর এক্সাম্পল, মনে করি যে আমরা 5 জন, একটা পপুলেশনে 5 জন সদস্য আছে, 5% মানুষের নিলাম, তাদের মধ্যে কারো লাইফ স্প্যান হলো 50 বছর, কারো 60 বছর, কারো 80 বছর, কারো 90 বছর, কারো 100 বছর। 5 জনের টোটাল এজ এবং ডিভাইডেড বাই 5, তো যেটা ইকুয়াল টু পাবো সেটাই হবে ওই পপুলেশনের অ্যাভারেজ লাইফ স্প্যান। ওকে, এরপর আর একটা টার্ম আমরা পাবো লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ এক্সপেক্টেন্সি হলো যে কোনো একটা জীব আমরা কতটা আশা করতে পারি যে কত বছর বাঁচবে, বা এর জীবন এর লাইফ স্প্যান কত, কোনো একটা জীবের আমরা কতটা আশা করতে পারি যে লাইফ স্প্যান কত, ওটাই হলো ওই জীবের লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সিতে লাইফ এক্সপেক্টেন্সি যে বের করা হয়, এটা হয় অ্যাভারেজ লাইফ স্প্যানের উপর নির্ভর করেই, কিন্তু অ্যাভারেজ লাইফ স্প্যান আর লাইফ এক্সপেক্টেন্সি এটা কিন্তু সেম না। ওকে, তো এটা হলো লাইফ স্প্যান। সেরকম কোনো বিশেষ রকেট সায়েন্স নেই, একদম সিম্পল।
লাইফ স্প্যান আর লাইফ স্প্যান রিলেটেড কিছু টার্মস। ওকে, এরপর আমরা চলে যাব রিপ্রোডাকশনে। রিপ্রোডাকশন 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 হলো যে এটাকে জনন বলা হয়। জনন জনন বা রিপ্রোডাকশন হলো যে একটা প্রসেস যেখানে মানে একটা জনিত্রী জীব হুবহু তার মতো নিজের মতো একটা অপত্য বা সন্তান সন্ততি সৃষ্টি করবে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা বলবো জনন। জনন হলো যে জনিত্রী জীব হুবহু নিজের মতো অপত্য সৃষ্টি করে। অপত্য সৃষ্টি করে। ওকে, এখানে জননে আমরা দেখতে পাচ্ছি একটা জনিত্রী জীব আছে, একটা অপত্য। জনিত্রী জীব হুবহু নিজের মতো অপত্য সৃষ্টি করে, তাকে আমরা বলবো জনন। আমরা হালকা করে একটু জেনে নিই যে জনিত্রী জীব কি, অপত্য জীব কি। জনিত্রী জীব জনিত্রী জীব হলো প্যারেন্টস বা পিতা মাতা। এদের আমরা বলি প্যারেন্ট। পিতামাতা জানতে আমাদের পিতামাতা কি জিনিস সেটা বোঝানোর প্রয়োজন নেই। পিতামাতাদের জনিত্রী জীব বলা হয়। এবার আমরা দেখবো অপত্য জীব কি। অপত্য জীব হলো যে পিতামাতা যে সন্তান সন্ততির জন্ম দেয়, ওদের বলা হয় অপত্য জীব। অপত্য জীবকে আমরা সন্তান সন্ততি সন্ততি ইংরেজিতে এটাকে বলা হয় অফস্প্রিং, ফিলিয়াল। সরি। তো রিপ্রোডাকশন জনন হলো জনিত্রী জীব হুবহু নিজের মতো অপত্য জীব সৃষ্টি করবে। জনিত্রী জীব হলো পিতামাতা, অপত্য জীব হলো সন্তান সন্ততি। তো পিতামাতা অবশ্যই নিজের মতোই সন্তান সন্ততি সৃষ্টি করবে, যে প্রসেসের মতো করবে সেটাকে আমরা বলবো জনন। ওকে, এবার জননের প্রকারভেদ হলো, জনন কত রকমের? জনন হলো দুই রকমের। এসেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন জনন রিপ্রোডাকশন। হাতের লেখাগুলো একটু গোলমাল হচ্ছে, এর জন্য সরি। নতুন নতুন লিখছি তাই একটু সমস্যা হচ্ছে। এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে আমরা পরের ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করব। তো এখন একটা আমরা হালকা ওভারভিউ নিয়ে নিই যে এসেক্সুয়াল হলো নো গ্যামেট, এখানে কোনো গ্যামেটের প্রয়োজন নেই। সেক্সুয়াল রিপ্রোডাকশনে গ্যামেট হবে এবং টু ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটের ফিউশন হবে, মানে ফিউশন অফ গ্যামেট, মানে দুটো আলাদা ধরনের গ্যামেটের মিলন হবে সেক্সুয়াল রিপ্রোডাকশনে। এসেক্সুয়াল রিপ্রোডাকশনে কোনো গ্যামেট লাগবে না, এখানে প্যারেন্ট হবে একটাই, ওয়ান প্যারেন্ট। সেক্সুয়াল রিপ্রোডাকশনে টু প্যারেন্ট, অবশ্য দুটো সাধারণত দুটো প্যারেন্ট লাগে, মেল এবং ফিমেল জনিত্রী জীব। কিছু কিছু ক্ষেত্রে ওয়ান প্যারেন্টেই যথেষ্ট হয়ে যায়। প্যারেন্ট ওয়ান প্যারেন্ট কাদের ক্ষেত্রে হয়? যে সমস্ত জীবরা হলো উভলিঙ্গ জীব বা বাইসেক্সুয়াল জীব বা হার্মাফ্রোডাইট
অর্গানিজম যাদের বলা হয়, যেহেতু এদের দেহে মানে একটা দেহেই মেল রিপ্রোডাক্টিভ অর্গান শুক্রাণু ডিম্বাণু একই দেহেই তৈরি হয়, তাই এদের আর অন্য কোনো জীবের প্রয়োজন পড়ে না, একটা জীবই যথেষ্ট, ওটাকে আমরা বলবো ওয়ান প্যারেন্ট। এসেক্সুয়াল রিপ্রোডাকশন আমি তো বললাম যে নো গ্যামেট, গ্যামেটের প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্যামেট হয় উইথ গ্যামেট, বাট এখানে গ্যামেটের ফিউশন হয় না। গ্যামেট তৈরি তো হয় কিন্তু গ্যামেটের ফিউশন হয় না, এই গ্যামেট থেকেই ডাইরেক্ট অপত্য সৃষ্টি হয়। এটাকে এটাকে এটার ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব পার্থেনোজেনেসিস টপিকে। পার্থেনো পার্থেনোজেনেসিস। ওকে, তো রিপ্রোডাকশন বা জনন, জনিত্রী জীব হুবহু নিজের মতো অপত্য সৃষ্টি করে। জনিত্রী জীব হলো পিতামাতা, অপত্য জীব হলো সন্তান সন্ততি বা ছেলে মেয়ে। রিপ্রোডাকশন দুই রকমের হয়, এসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এসেক্সুয়াল রিপ্রোডাকশনে গ্যামেটের কোনো প্রয়োজন হয় না, ওয়ান একটাই প্যারেন্ট। কিছু কিছু ক্ষেত্রে গ্যামেট তৈরি হয় কিন্তু গ্যামেটের ফিউশন হয় না, যেটাকে আমরা পার্থেনোজেনেসিস বলবো। যেহেতু এখানে গ্যামেটের ফিউশন হয় না, তাই একে সেক্সুয়াল রিপ্রোডাকশনেই আমরা আলোচনা করব। সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো ফিউশন অফ গ্যামেট, দুটো আলাদা ধরন গ্যামেটের ফিউশন হবে, মিলন হবে, দুটো প্যারেন্ট লাগবে সাধারণত। কিছু কিছু ক্ষেত্রে এক প্যারেন্টেই হয়ে যায়, যেমন উভলিঙ্গ জীবে। ওকে, এরপরে আমরা আলোচনা করে নেব লিঙ্গ অনুযায়ী উদ্ভিদের জীবের প্রকারভেদ। লিঙ্গ অনুযায়ী জীবের প্রকারভেদে আমরা আলোচনা করব উভলিঙ্গ জীব। উভলিঙ্গ উভলিঙ্গ জীব হলো যে বলছে যে সমস্ত জীবে পুং এবং স্ত্রী, মানে যে সমস্ত জীবে পুরুষ এবং স্ত্রী উভয় জনন অঙ্গ বর্তমান, জনন অঙ্গ পুং এবং স্ত্রীর জনন অঙ্গ বর্তমান, বর্তমান যে সমস্ত জীবে পুরুষ ও স্ত্রী জনন অঙ্গ দুটোই বর্তমান থাকে, ওই সমস্ত জীবকে আমরা বলবো উভলিঙ্গ জীব। উভলিঙ্গ জীবের উদাহরণ প্রাণীর ক্ষেত্রে কেঁচো, প্রাণীর ক্ষেত্রে হয়ে যাবে কেঁচো, ফিতাকৃমি, উভলিঙ্গ উদ্ভিদের অনেক আছে, আমরা ক্লাস 10-এ পড়েছি বংশগতির চ্যাপ্টারে। মটর গাছ হলো উভলিঙ্গ উদ্ভিদ, বেগুন, জবা এগুলো সব উভলিঙ্গ উদ্ভিদ। ওকে, তো উভলিঙ্গ জীবে আমরা দেখলাম যে পুরুষ ও স্ত্রীর জনন অঙ্গ, জনন অঙ্গটা আমরা কি একটু জেনে নিই। জনন অঙ্গ যে কোনো জীবে, উন্নত জীবগুলোতে জনন অঙ্গ মানে প্রাইমারি জনন অঙ্গও থাকে, সেকেন্ডারি জনন অঙ্গও থাকে। তো এখানে যে জনন অঙ্গের কথা বলা হয়েছে এটা হলো প্রাইমারি জনন অঙ্গ। প্রাইমারি জনন অঙ্গ হলো যে টেস্টিস, একটা হলো ওভারি। টেস্টিস এটা একটা জনন অঙ্গ, এটা হলো পুরুষের পরিচয়। ওভারি এটাও একটা জনন অঙ্গ, এটা হলো স্ত্রীর পরিচয়। ওকে, এটা হলো মেল, এটা হলো ফিমেল। তো যদি কোনো জীবদেহে টেস্টিস বা ওভারি দুটোই থাকে, এটা প্রাণীর ক্ষেত্রে বললাম, উদ্ভিদের ক্ষেত্রে পুং স্তবক, স্ত্রী স্তবক যদি দুটোই থাকে তাহলে আমরা ওই সমস্ত উদ্ভিদ বলবো উভলিঙ্গ উদ্ভিদ। ওকে, এবার আমরা আলোচনা করব একলিঙ্গ জীব। একলিঙ্গ জীব,
একলিঙ্গ হলো যে সমস্ত জীবে পুংজননাঙ্গ ও স্ত্রী জননাঙ্গ আলাদা আলাদাভাবে থাকে, মানে দুটোই জননাঙ্গ থাকে না। হয় এটা যদি একটা অর্গানিজম হয়, মনে করো যে এটা একটা অর্গানিজম, একটা জীব, এই জীবে হয়তো টেস্টিস আছে, ওভারি নেই, শুক্রাশয় আছে, ডিম্বাশয় নেই। শুক্রাশয় যেহেতু পুরুষের পরিচয়, এটাকে আমরা বলবো মেল। আর একটা অর্গানিজম নিলাম, এই অর্গানিজমে ওভারি আছে, ওভি মানে ওভারি, ওভারি আছে, কিন্তু টেস্টিস মানে ডিম্বাশয় আছে, শুক্রাশয় নেই। তো যেহেতু ওভারি পুরুষ স্ত্রীর পরিচয়, তাই এটাকে আমরা বলবো ফিমেল। যেহেতু এই সমস্ত জীবে জননাঙ্গ একটাই থাকে, এই জন্যই আমরা এদের বলবো একলিঙ্গ জীব। কি বলবো আমরা এদের? একলিঙ্গ জীব। ওকে, একলিঙ্গ জীব উদ্ভিদের ক্ষেত্রে হয়ে যাবে পেঁপে, একলিঙ্গ উদ্ভিদ, পেঁপে, তাল, এগুলো উদ্ভিদ। আর প্রাণীর ক্ষেত্রে মাছ থেকে শুরু করে মানুষ পর্যন্ত যত মেরুদণ্ডী প্রাণী আছে সবাই একলিঙ্গ। একলিঙ্গ উদ্ভিদও অনেক হয়, আরশোলা, তারপরে গোলকৃমি, এগুলো সব একলিঙ্গ জীব। ওকে, তো আমরা জানলাম উভয়লিঙ্গ জীব, একলিঙ্গ জীব, আর আরেকটা জানবো আমরা মধ্যম লিঙ্গ। এটাও এক ধরনের হয়, মধ্যম লিঙ্গ। এটা কি? এটা হলো যে এটা মানে আমরা এখন পর্যন্ত দেখলাম যে উভয়লিঙ্গ হয়, একলিঙ্গ হয়। উভয়লিঙ্গতে স্ত্রী ও পুরুষ জননাঙ্গ দুটোই থাকবে এবং ম্যাচিওর থাকবে, একদম সবাই ফুল প্রকাশিত থাকবে। একলিঙ্গ জীব হলো যে হয় টেস্টিস থাকবে, না হয় ওভারি থাকবে। মধ্যম লিঙ্গতে বলছে যে এটা মনে করি যে একটা অর্গানিজম, এটা সাধারণত মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জেনেটিক ফল্টের কারণে, জিনগত কিছু ত্রুটির কারণে। তো এটা কোন জিনের কারণে কেমন করে হয় এর ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করব বংশগতি ও বিভেদ চ্যাপ্টারে। এখানে আমরা হালকা একটু দেখে নিই। বলছে যে যে সমস্ত জীবে, প্রধানত মানুষে, টেস্টিস মানে পুরুষ জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ ওভারি দুটোই থাকে, কিন্তু কেউ মানে ম্যাচিওর অবস্থায় পৌঁছায় না, দুটোই অপরিণত অবস্থায় থাকে। জননাঙ্গ তো থাকে দুটোই, কিন্তু অপরিণত অবস্থায় থাকে, পরিণত প্রাপ্তি কারো হয় না। এবং যেহেতু টেস্টিস আছে, টেস্টিসের মানে পুরুষের পরিচয়, আর ওভারি বা ডিম্বাশয় হলো স্ত্রীর পরিচয়। তো এদের দেহে পুরুষেরও কিছু বৈশিষ্ট্য পাবো, স্ত্রীরও কিছু বৈশিষ্ট্য পাবো। এই বৈশিষ্ট্যগুলো হবে আংশিক, যেহেতু টেস্টিস সম্পূর্ণ ম্যাচিওর হয়নি, তাই আমরা সম্পূর্ণ পুরুষের মতো দেখতে পাবো না, সম্পূর্ণ স্ত্রীর মতো দেখতে পাবো না। কিছুটা পুরুষের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবো, কিছুটা স্ত্রীর বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবো। এইরকম যদি লিঙ্গ থাকে, জীব থাকে, ওদের আমরা বলবো মধ্যম লিঙ্গ। ওকে, তো আমরা মধ্যম লিঙ্গ বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ডায়োসিয়াস মনোসিয়াস। আমরা আচ্ছা, উভলিঙ্গ প্রাণীতে আমরা যে ফিতাকৃমি আর কেঁচোর ব্যাপারে আলোচনা করেছিলাম, এটা হলো ফিতাকৃমি, ফিতাকৃমি, এটা হলো কেঁচো। ফিতাকৃমির যে এই ছোট ছোট খণ্ডগুলো দেখতে পাচ্ছি, এদের আমরা বলবো, এদের বলা হয় প্রোগ্লোটিডস। প্রোগ্লোটিড, আমি যদি একটা প্রোগ্লোটিডকে আলাদাভাবে আঁকি, এই প্রোগ্লোটিডে আমরা টেস্টিসও পাবো, ওভারিও পাবো। টি ফর টেস্টিস, ও ভি ফর ওভারি।
ওভারি মানে ডিম্বাশয়, টেস্টিস মানে শুক্রাশয়। যেহেতু একই শরীরে শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, শুক্রাশয় থেকে তৈরি হবে শুক্রাণু, ডিম্বাশয় থেকে তৈরি হবে ডিম্বাণু, এবং একই দেহের মধ্যেই এদের নিষেক হবে, নিষেকের পরে তৈরি হবে জাইগোট। তো যেহেতু এদের একই দেহে দুটোই বর্তমান থাকে, দুটোই জননাঙ্গ বর্তমান থাকে, তাই এদের উভলিঙ্গ প্রাণী বলা হয়। কেঁচোর ক্ষেত্রেও যদি একটা কেঁচো আমি আঁকি, একই কেঁচোর দেহে শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, তো যেহেতু একই দেহে দুটোই বর্তমান, তাই আমরা এদের হার্মাফ্রোডাইট অ্যানিমাল বা উভলিঙ্গ প্রাণী বলবো। ফিতাকৃমি যেহেতু হার্মাফ্রোডাইট অ্যানিমাল, এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমি বললাম যে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়ান প্যারেন্ট যথেষ্ট। ফিতাকৃমির ক্ষেত্রেই তাই হয় যে এখানে একটা প্যারেন্টই যথেষ্ট, একই বডিতে আছে, একই বডিতে শুক্রাণু তৈরি হচ্ছে, ডিম্বাণু তৈরি হচ্ছে, নিষেক হচ্ছে, তাই টু প্যারেন্টসের এখানে কোনো প্রয়োজন নেই। কেঁচোর ক্ষেত্রে হার্মাফ্রোডাইট অ্যানিমাল হওয়া সত্ত্বেও এখানে কিন্তু দুটো প্যারেন্ট দরকার পড়ে, একটা হলো এ কেঁচো, এটা হলো বি কেঁচো। প্রত্যেক কেঁচোতে একই দেহে শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, কিন্তু একই সময়ে শুক্রাণু এবং একই দেহে একটা কেঁচোর একই দেহে শুক্রাশয় ডিম্বাশয় থাকা সত্ত্বেও একই সময়ে শুক্রাণু আর ডিম্বাণুর ম্যাচুরেশন একই সময়ে হয় না, যার কারণে একটা কেঁচোর যার দেহে শুক্রাণু ম্যাচিউর হলো, অন্য কেঁচোর যার দেহে ডিম্বাণু ম্যাচিউর হয়েছে, এদের ক্রস ফার্টিলাইজেশন হবে এবং এদের মেটিং হবে, গ্যামেটের ট্রান্সফার হবে, ফার্টিলাইজেশন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে ছবিটা আছে কেঁচোর, এখানে কেঁচো মেটিং অবস্থায় আছে ক্রস ফার্টিলাইজেশন করার জন্য। তো প্রত্যেক কেঁচোই হার্মাফ্রোডাইট, একটা কেঁচোর দেহে নিজস্ব দুই ধরনের গ্যামেট তৈরি হয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব মনোসিয়াস উদ্ভিদ, ডায়াসিয়াস উদ্ভিদ বা সহবাসী। মনোসিয়াস মানে হলো সহবাসী, মনোসিয়াস উদ্ভিদ। মনোসিয়াস উদ্ভিদ হলো যে যদি কোনো উদ্ভিদে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয় দেখতে পাওয়া যায়, একই গাছে একই উদ্ভিদে পুরুষ ফুল আছে, স্ত্রী ফুল আছে, ওইরকম উদ্ভিদ দ্বারা আমরা বলবো মনোসিয়াস উদ্ভিদ। আচ্ছা, এখানে যে আমরা ফুলটা দেখতে পাচ্ছি, এটা হলো একটা কুমড়ো গাছে আমরা এখানে দুইটা ফুল দেখতে পাচ্ছি আপাতত। একই গাছে এই ফুলটা হলো পুরুষ ফুল, এটা হলো স্ত্রী ফুল। একই গাছে যেহেতু পুরুষ ফুল স্ত্রী ফুল থাকে, তা এই ধরনের উদ্ভিদকে আমরা বলবো মনোসিয়াস উদ্ভিদ। এটা হলো কুমড়ো গাছের ফুল। আচ্ছা, এখানে একটা কথা আরো বলে রাখি, কুমড়ো গাছে যদি কেউ কুমড়ো গাছ চাষ করে থাকে, কুমড়ো গাছে অনেকটা ফুল ধরলো, খুশি হয়ে গেলাম, অনেকটা ফল পাবো, খুশি হওয়ার কিছু নেই। কারণ যদি 30টা ফুল থাকে, তো প্রায় 20টারও বেশি হয়তো পুরুষ ফুল আছে, 20টাই ধরলাম, 10টা স্ত্রী ফুল আছে। 7-8 দিন পর আমরা দেখছি যে কিছু ফুল এত যত্ন নিচ্ছে, তাও কিছু ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মানে চিন্তা করারও কোনো ব্যাপার নেই, কারণ যে ফুলগুলো ঝরে পড়ছে ওগুলো আসলে পুরুষ ফুল, আর ওই পুরুষ ফুল থেকে আমরা কুমড়ো পাবো না, ওগুলো এমনিতেও ঝরে পড়বে যতই আমরা যত্ন করি না কেন। ওকে, তো ওটা হলো মনোসিয়াস উদ্ভিদ, স্ত্রী ফুল, স্ত্রী এবং পুরুষ ফুল বর্তমান। উদাহরণ হলো কুমড়ো। একটা হলো ডায়োসিয়াস উদ্ভিদ, ডায়োসিয়াস উদ্ভিদ। ডায়োসিয়াস উদ্ভিদ হলো যে ওই সমস্ত উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদে একরকমই ফুল ফোটে। এটার উদাহরণ আমরা ডাইরেক্ট আলোচনা করব এখানে।
এখানে যতগুলো আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি এটা হলো তাল গাছ। এই তাল গাছে আমরা ফল দেখতে পাবো, ফল আছে আমরা দেখতে পাচ্ছি। আর এটাও তাল গাছ। এই তাল গাছে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লম্বা লাঠির মতো অংশগুলো আছে, কিন্তু কোনো ফল নেই। সেখানে লম্বা লম্বা এই যে লাঠির মতো অংশগুলো, এখানে কোনো তাল ধরে দেখতে পাই না, কিন্তু এখানে তাল ধরে আছে। যে গাছে তাল ধরে আছে এই গাছে যে ফুলগুলো ছিল, তাল একটা ফল এসেছে, তার মানে অবশ্যই ওখানে ফুল ছিল। তো ওই গাছে ফুলগুলো সব ফুল ছিল স্ত্রী ফুল, তাই এটাকে আমরা বলবো স্ত্রী তাল গাছ। স্ত্রী তাল গাছ। ওকে, এই গাছে লম্বা লম্বা লাঠির মতো ফুল হবে। এই গাছে ফল হবে না, কারণ এই গাছে যতগুলো ফুল ফুটেছে সবই হবে পুরুষ ফুল, তাই এটাকে আমরা বলবো পুরুষ গাছ, পুরুষ তাল গাছ। এই তাল গাছ থেকে আমরা তাল পাবো না, রস পাবো, তারই পাবো। এটা হলো পেঁপে। পেঁপে গাছও একই, যে এরা হলো ডায়োসিয়াস উদ্ভিদ। মানে কিছু পেঁপে গাছে শুধু লম্বা লম্বা ফুল ধরবে, ফল ধরবে না। তো এখানে এই পেঁপে গাছে যতগুলো আমরা ফুল দেখতে পাচ্ছি এগুলো সব হলো পুরুষ ফুল, তাই এটাকে আমরা বলবো পুরুষ তাল গাছ, সরি পুরুষ পেঁপে গাছ, পুরুষ পেঁপে গাছ। এই পেঁপে গাছে আমরা দেখতে পাচ্ছি যে পেঁপে ধরে আছে, ছোট ছোট সাইজ হোয়াইট কালারের ফ্লাওয়ারও দেখতে পাচ্ছি। এই পেঁপে গাছে যতগুলো ফুল ধরবে সব ফুল হবে স্ত্রী ফুল, তাই এই গাছকে আমরা বলবো স্ত্রী পেঁপে গাছ। আচ্ছা, পেঁপে গাছে আসলে এদের আমরা ডায়োসিয়াস উদ্ভিদ বলি, কিন্তু পেঁপে গাছের আসলে 3 রকমের লিঙ্গ হয়। একটা হলো মেল, একটা হলো ফিমেল, আর একটা হলো হার্মাফ্রোডাইট। মানে মেল ফিমেল এর একলিঙ্গ উদ্ভিদ, আর হার্মাফ্রোডাইট মানে উভলিঙ্গ উদ্ভিদ। মানে পেঁপে গাছে উভলিঙ্গ দেখতে পাওয়া যায়, যে একই গাছে মানে একটা পেঁপে গাছে 2 রকমেরই ফুল ফোটে, পুরুষ ফুলও ফোটে, স্ত্রী ফুলও ফোটে। আমরা এখানে যদি একটু ভালো করে দেখি দেখতে পাবো যে এখানে কিছু পেঁপে ধরে আছে, এখানেও কিছু পেঁপে ধরে আছে, আবার এখানে লম্বা লম্বা ফুল ধরে আছে। এই যে ফুলগুলো আছে এগুলো হলো পুরুষ ফুল। এই ফুল থেকে কিন্তু ফল হবে না, কিন্তু এখানে যে ফুলগুলো ছিল এগুলো ছিল স্ত্রী ফুল, এবং এই স্ত্রী ফুল থেকে পেঁপে এসেছে। এই একই পেঁপে গাছে স্ত্রী ফুলও থাকে, পুরুষ ফুলও থাকে, কিন্তু এই পেঁপে গাছে শুধু পুরুষ ফুল হবে, এই পেঁপে গাছে শুধু স্ত্রী ফুল হবে। ওকে, তো আরো কিছু টপ টার্মস আছে, তো এগুলো অত জানার সেরকম কোনো প্রয়োজন নেই, না পরীক্ষার জন্য, না নিটের জন্য, বা ভবিষ্যৎ জ্ঞানের জন্য। ওকে, তো এরপরের ভিডিওতে আমরা যৌন জনন সম্পর্কে আলোচনা করব। আজ এতটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। চেষ্টা বলতে কি, অবশ্যই করব, রিপ্লাই দেব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।